বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ভুক্ত উৎপাদকের আচরণের 17তম লেকচারে। তো আজকে আলোচনা করব যে যোগান বিধির নির্ধারক সমূহ, যোগানের নির্ধারক সমূহ, যোগান কোন কোন বিষয়ের উপর যোগান নির্ধারিত হয় বা যোগান কোন কোন বিষয়ের উপর প্রভাবিত হয়, কোন কোন বিষয় দ্বারা যোগান প্রভাবিত হয়। যেমন এখানে কোয়ান্টিটি অফ সাপ্লাই, যোগান অপেক্ষকটা লিখে রাখছি যে দ্রব্যের দাম, বিকল্প পণ্যের দাম, পরিপূরক পণ্যের দাম, খরচ, আবহাওয়া, উপকরণের দাম, সময়, বিভিন্ন বিষয়ের উপর কি যোগান নির্ভর করে। তো এখানে এক এক করে আমি লিখে রাখছি যে যোগান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। মোট 9টা টপিক নিয়ে বই আলোচনা করা হয়েছে, আমি সেই 9টা টপিক এখানে লিখে রাখছি। প্রথমত হচ্ছে দ্রব্যের নিজস্ব দাম, অর্থাৎ যেই দ্রব্যটাকে আমরা যোগান হিসেবে বিবেচনা করবো। যেমন চিনি যদি হয়, তাহলে মনে করো চিনি একটি দ্রব্য হচ্ছে কি চিনি। এখন চিনির দাম যদি বাড়ে, অর্থাৎ দ্রব্যে চিনির নিজস্ব দাম যদি বাড়ে, তাহলে কি হবে, যোগানটা বৃদ্ধি পাবে। দাম বাড়লে কি হবে, যোগানটা বৃদ্ধি পাবে। আবার দাম কমলে যোগান কমবে। কারণ দাম যদি বাড়ে তাহলে উৎপাদনকারী বা বিক্রেতারা, বিক্রেতা বলতে আমরা সাধারণত অর্থনীতিতে উৎপাদনকারীকে বুঝে থাকি, তো উৎপাদনকারী বা বিক্রেতারা কি করবে, চিনির যোগান বাড়িয়ে দিবে, অর্থাৎ চিনির উৎপাদন আরো বাড়িয়ে দিবে, বাজারে চিনি বেশি করে বিক্রি করতে চাইবে, তাদের মুনাফা বেশি পেতে চাইবে। সেই হিসেবে যোগান কি হবে, চিনির দাম বাড়লে যোগান বাড়বে, আবার দাম কমলে যোগান কমবে। 2 নম্বরে হচ্ছে দ্রব্যের চাহিদা। কোন দ্রব্যের চাহিদা যদি বৃদ্ধি পায়, তাহলে ওই দ্রব্যের যোগানটা বাড়ে। এটা হচ্ছে কি দ্রব্যের চাহিদা। যেমন শীতকালে কি হয়, আর আইসক্রিমের চাহিদা বাড়ে, চাহিদা বাড়ে না, আইসক্রিমের চাহিদা কি কমে। শীতকালে আইসক্রিমের চাহিদা যেহেতু নাই, সেহেতু শীতকালে আইসক্রিমের যোগান কি হবে, হ্রাস পাবে, বা একেবারে নাই বললেই চলে, খুবই কম নগণ্য যোগান থাকবে। আবার গরমকালে, গ্রীষ্মকালে কি হবে, আইসক্রিমের চাহিদা, যেহেতু আইসক্রিমের চাহিদা বাড়বে, সেক্ষেত্রে কি করবে, আইসক্রিম উৎপাদনকারী যত প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান কি করবে, আইসক্রিম উৎপাদনের দিকে মনোযোগ দেবে, বেশি বেশি করে আইসক্রিম উৎপাদন করবে। তো চাহিদার উপরও কি যোগান নির্ভর করে। এরপরে হচ্ছে উৎপাদন বিধি। উৎপাদন বিধি হচ্ছে, উৎপাদন 3 ধরনের হতে পারে: ক্রমবর্ধমান উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান উৎপাদন বিধি, বা স্থির স্থির উৎপাদন বিধি। স্থির যে কি বলে, স্থির প্রান্তিক উৎপাদন বিধি এটাকে বলা হয়। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, অর্থাৎ উৎপাদন যদি ক্রমবর্ধমান হারে বাড়ে, তাহলে যোগান বাড়বে। এখন ক্রমবর্ধমান উৎপাদন সেটা আবার কি, সেটা হচ্ছে মনে করো 1 একক শ্রমিক নিয়োগ দেওয়ার ফলে উৎপাদন কি হলো, 10 একক উৎপাদন বৃদ্ধি পেল ফার্মের, 10 ইউনিট উৎপাদন 1 একক শ্রমিকের ফলে, অর্থাৎ শ্রমিক, এটাকে কি বলে, লেবার, এলদার। 1 একক শ্রমিক নিয়োগ করার ফলে 10 একক উৎপাদন বাড়ে। এবং আবার যদি আরো 1 একক শ্রমিক যখন আরো 1 একক, অর্থাৎ 1 থেকে 2 করা হয়, তখন তখন কি হয়, উৎপাদন 10 একক না বেড়ে এই দ্বিতীয় একক শ্রমিকের ফলে উৎপাদন বাড়লো কত একক, মনে করো 15 একক। এরপরে যখন আরো একক, তৃতীয় একক শ্রমিক নিয়োগ দেওয়া হবে, তখন মনে করো উৎপাদন বাড়লো কত, 20 একক। একজনের জন্য 20 একক বাড়লো। এখন মোটটা যদি আমি নির্ণয় করতে চাই 10, এবং এখানে হয় 25, এখানে কত হয় 45। মোট হচ্ছে কি, এটা হচ্ছে টোটাল, এটা টোটাল, আর এটা হচ্ছে কি মার্জিনাল, মার্জিনাল লেবারের মার্জিনাল প্রোডাকশন আর টোটাল প্রোডাকশন, এটা টিপি দিলাম। 1 একক লেবারের কারণে 10 একক উৎপাদন বাড়ে, তাহলে মোট উৎপাদন 10 একক। যখন 1 একক থেকে লেবার 2 একক হয়, তখন উৎপাদন কত হয়, 15 একক বাড়ে। অর্থাৎ প্রান্তিক উৎপাদন 1 একক থেকে 2 একক শ্রমিক নিয়োগ করা হয়েছে, শ্রমিক নিয়োগ বাড়ছে, 1 একক উৎপাদন বাড়ছে 10 থেকে 15 একক, অর্থাৎ 15 একক উৎপাদন বাড়ছে, মোট উৎপাদন বাড়ছে কত, 10 থেকে 25, অর্থাৎ 15 একক উৎপাদন বাড়ছে। তাহলে এই যে শ্রমিক 1 একক নিয়োগ করলে, বা শ্রমিক বা মূলধন, শ্রম হতে পারে, মূলধন হতে পারে, বা যে কোনো উপাদান, 1 একক উপাদান নিয়োগের ফলে যদি উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে, অর্থাৎ যত তুমি শ্রমিক আস্তে আস্তে এক একক করে বৃদ্ধি করছো, তখন উৎপাদন কি হচ্ছে, আগের তুলনায় 1 এককের পরিবর্তে প্রথমে যে যত ইউনিট উৎপাদন হয়েছিল, পরের ইউনিট শ্রমিক নিয়োগের ফলে বা উপকরণ নিয়োগের ফলে উৎপাদন তার চেয়ে বেশি বাড়ছে। মনে করো প্রথমবার শ্রমিক নিয়োগ করার ফলে 10 একক বাড়ছে, পরের জন শ্রমিক নিয়োগ হওয়ার ফলে আরো 15 একক বাড়ছে, এর পরের জন নিয়োগ দেওয়ার ফলে আরো 20 একক বাড়ছে। এই যে একজনের ফলে আস্তে আস্তে কি হচ্ছে, উৎপাদনের পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে, কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, বেশি হারে বাড়ছে। উৎপাদন বাড়ছে ঠিক, কিন্তু বেশি হারে বাড়ছে। এটাই হচ্ছে কি ক্রমবর্ধমান হারে বাড়া। আবার বিকল্প যদি চিন্তা করি, যে মনে করো 1 একক শ্রমিক নিয়োগ দেওয়ার ফলে কি হলো, উৎপাদন বাড়ছে কত, 10 একক,
এবং আরেক একক শ্রমিক নিয়োগ দেওয়ার ফলে বাড়ছে 5 একক, তাহলে মোট উৎপাদন কত হলো এখন? 15 একক। 15 একক। এবং 3 নম্বর শ্রমিক নিয়োগ দেওয়ার ফলে মনে করো বাড়ছে 3 একক। এই যে উৎপাদন উৎপাদন ঠিকই বাড়ছে, কিন্তু কি প্রান্তিক উৎপাদন কি হচ্ছে? হ্রাস পেয়ে পেয়ে পাচ্ছে। প্রান্তিক উৎপাদন আগের বার বলা উচিত ছিল যে প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেয়ে পেয়ে মোট উৎপাদন বাড়ছে, এই কথা বলা উচিত ছিল। এখানে এখানেই বলে নিই যে প্রান্তিক উৎপাদন বাড়ছে, কিন্তু বাড়ার হারটা কিভাবে? হ্রাস পেয়ে পেয়ে। প্রান্তিক মোট উৎপাদন বাড়ছে, কিন্তু প্রান্তিক উৎপাদন কি হচ্ছে? ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আবার যদি স্থির উৎপাদন বিধি থাকে, যে 1 একক নিয়োগের ফলে 10 একক উৎপাদন বাড়ে, আবার 2 একক নিয়োগের ফলে 20 একক বাড়ে, 40 একক, 20 একক হয়, 3 এককের ফলে 10 একক হয়। প্রত্যেক এককের বিপরীতে 10 স্থির হারে উপকরণ বাড়ে। প্রত্যেক প্রত্যেক ইউনিট উপকরণের ফলে স্থির হারে উৎপাদন বাড়ে, তাহলে এটাকে বলা হয় স্থির প্রান্তিক উৎপাদন বিধি। তো এই যে ক্রমবর্ধমান উৎপাদন বিধি বা ক্রমহ্রাসমান উৎপাদন বিধি, এই জিনিসটা বোঝা গেল। অর্থাৎ যেই জিনিসটা বলতে চাইছিলাম, ক্রমবর্ধমান হারে যদি উৎপাদন বাড়ে তাহলে কি হয়? যুগানটা বাড়ে। অর্থাৎ 1 একক নিয়োগের ফলে 10 একক, এর পরের এককের ফলে 15 একক, এর পরের এককের ফলে 20 একক, এইভাবে যদি বাড়ে তাহলে কি হয়? যুগানটা বাড়ানো যায়। তো উৎপাদন বিধি যদি ক্রমবর্ধমান হয় তাহলে যুগান বাড়ানো যায়। তাহলে উৎপাদন বিধির উপর যুগান নির্ভর করে। উৎপাদন যদি ক্রমবর্ধমান হারে বাড়ে তাহলে যুগান বাড়ানো যায়, আবার উৎপাদন যদি ক্রমহ্রাসমান হারে বাড়ে তাহলে যুগান বাড়ানো অতটা যায় না, খুবই কম যুগান বাড়ানো যায়, আস্তে আস্তে যুগান বাড়াতে হয়, এটা খুব সময় সাপেক্ষ হয়ে যায়। এবং এরপরে তাহলে এই যে উৎপাদন বিধি, এই বিষয়টা ব্যাখ্যা করলাম, এটা এই পরের অধ্যায়ে উৎপাদন নিয়ে বিস্তারিত আলোচনা করব। উপকরণের দাম, যেমন কোনো একটা দ্রব্য উৎপাদন করতে হলে বিভিন্ন উপকরণের সংমিশ্রণে উপকরণ সংমিশ্রণে পণ্যটি তৈরি করতে হয়। যেমন পোশাক তৈরি করতে হলে কি লাগে? সুতা লাগে। সুতা তৈরি করতে গেলে কার্পাসের তুলা লাগে বা বিভিন্ন ধরনের তুলা লাগে। তো যদি আর তুলা উৎপাদন করতে হলে কি হয়? কৃষি ক্ষেত করতে হয়, ফার্মে চাষ করতে হয়। তো ফার্মের চাষ বাবদ যদি খরচ বেড়ে যায় তাহলে কি হবে? এই টোটাল সর্বশেষে দেখা যাবে কি যে এই শার্টের দামটাও কি বেড়ে যাচ্ছে, কারণ ওই যে কৃষি ক্ষেত্রে খরচ বাড়ছে, সুতা উৎপাদন করতে খরচ বাড়ছে, এই পোশাক উৎপাদনেও কি খরচ বাড়ছে। সেই ক্ষেত্রে কি হবে? এই পণ্যের যে উপকরণ, এই শার্ট তৈরির যে উপকরণগুলো, ওগুলা তৈরি করতে উৎপাদন খরচ বেশি ছিল বিদায়ী এই পণ্যের দামটাও বেশি রাখতে হবে, তারা বেশি রাখবে। তাহলে এই যে উপকরণের দাম বিষয়টা বুঝতে পারলাম। সময় বা মেয়াদ, এই বিষয়টা কি? স্বল্পকালে দামের পরিবর্তন হলে সাথে সাথে যোগানের পরিবর্তন। আচ্ছা, অর্থাৎ দামের পরিবর্তন যদি হঠাৎ করে হয় তাহলে হঠাৎ করে যোগান বাড়ানো সম্ভব হয় না, কিন্তু দামটা যদি দীর্ঘকাল ব্যাপী থাকে, যে দামের পরিবর্তন বেড়েছে দীর্ঘদিন, এই বিষয়টা স্থায়ী আছে, তখন যোগান বাড়ানো যায়। আবার দাম কমেছে এবং দীর্ঘদিন ধরে কম থাকবে বা আছে দীর্ঘদিন ধরে কম, তখন কি করবে? উৎপাদনকারীরা যোগান কমিয়ে দিবে, সময়ের উপর নির্ভর করে। তাহলে সময়টাও কি যোগানের উপর নির্ভর করে? যোগানটা সময়ের উপর নির্ভর করে। প্রাকৃতিক প্রভাব বা আবহাওয়া, এই বিষয়টা তো অবশ্যই প্রকৃতির উপর নির্ভরশীল। যেমন আবহাওয়া যদি ভালো থাকে তাহলে কি উৎপাদন বিধি ভালো হয়, উৎপাদন ভালো হয়, আর উৎপাদন ভালো হলে যোগানটা ভালো হয়। তো আবহাওয়ার উপর যোগান অবশ্যই নির্ভরশীল। এরপর প্রাকৃতিক, এরপর হচ্ছে কি কর ও ভর্তুকি। তো কর হচ্ছে কোনো দ্রব্যের উপর, অর্থাৎ একক প্রতি হোক বা সম্মিলিতভাবে হোক, কোনো দ্রব্যের উপর যে ট্যাক্স, সরকারি যে ট্যাক্স দিতে হয়, সরকারকে যে অর্থ দিতে হয়, এটাই হচ্ছে কর। তো কোনো দ্রব্যের উপর, যেমন এই যে শার্ট, এই শার্টের উপর মনে করো শার্ট বা এই কলম, যে এই কলম, আমি কলমটা মনে করো 30 টাকা করে কিনে আনছি, এই কলমের উপরে যদি সরকার 5 টাকা করে পার পিস, যদি 5 টাকা করে কর আরোপ করে, তাহলে কি কলমের দামটা বৃদ্ধি পাবে। আর কলমের দাম যখন বৃদ্ধি পাবে তখন আমি কলম কম কম ক্রয় করব। আর কম ক্রয় করব যেহেতু চাহিদাও কমবে, সেই ক্ষেত্রে কি করে? উৎপাদনকারীও এর যোগান বা উৎপাদন কমিয়ে দিবে। তাহলে করের উপর কি করে? যোগান নির্ভরশীল। আবার যদি ভর্তুকি দিয়ে দেয়, ভর্তুকি হচ্ছে কি, যে কোনো একটা জিনিস সে উৎপাদন করতে খরচটা বেশি হয়, কিন্তু ওই খরচ ভোক্তা, ওই উৎপাদনের খরচ, ওই যে উৎপাদন করতে যে খরচ হয়, ওই খরচের পরিমাণ দাম দিতে ভোক্তা কি থাকে না, সামর্থ্য থাকে না, ও সামর্থ্য থাকে। সেই ক্ষেত্রে কি করে? সরকার নিজের থেকে উৎপাদনকারীকে কিছু টাকা দিয়ে দেয়, যে তোমার খরচ যদি হয় 20 টাকা, আমি তোমাকে 10 টাকা করে ভর্তুকি দিচ্ছি, আর বাকি 10 টাকা তুমি উৎপাদন, এই যে ভোক্তার কাছ থেকে নিয়ে রাখবা। তাহলে উৎপাদন খরচ হচ্ছে 20 টাকা, কিন্তু সে 10 টাকায় বাজারে বিক্রি করছে, বাকি 10 টাকা যে সরকার দিয়ে দিচ্ছে আমাদের জন্য, ওটাই হচ্ছে কি? ভর্তুকি। তো কর আরোপ করলে উৎপাদনের পরিমাণ কমে, আর ভর্তুকি যদি আরোপ করে তাহলে উৎপাদনের পরিমাণ কি বাড়ে, কারণ ভোক্তারা বেশি ক্রয় করতে চাইবে দ্রব্যটা। যুক্ত যোগান, তো যুক্ত যোগান হচ্ছে যেমন
এখানে দেখছি যে যুক্ত যোগান হচ্ছে কিছু দ্রব্য আছে যেমন উৎপাদিত, সেক্ষেত্রে একটি যোগান বাড়লে অপরটির অন্যটি যোগান বাড়ে। যেমন পাট ও পাটখড়ি, পাটের যোগান যদি বাড়ে, যে পাটখড়ি, পাট উৎপাদন আঁশ ছাড়ার পর যে খড়িটা থাকে, যে পাটখড়িটা থাকে, ওটার যোগান এমনিতেই বেড়ে যাবে, ওটা হচ্ছে কি যুক্ত যোগান। আমি একটার জন্য যোগান একটা তৈরি করছি, কিন্তু ওটার ফলে আরেকটার যোগান অটোমেটিক্যালি সৃষ্টি হয়ে যাচ্ছে। যেমন আমাদের দরকার হচ্ছে পাটের আঁশ বা পাট, কিন্তু ওই যে পাট আঁশ নেওয়ার পর যে পাট খড়িটা থেকে যাচ্ছে, ওইটাও কি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, লাকড়ি হিসাবে ব্যবহার করতে পারি, বা আরো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। তাহলে ওটা কি হচ্ছে, এই পাটের পাশাপাশি আমাদের পাটের সাথে যুক্ত হয়ে ওই যোগানটা তৈরি হয়ে যাচ্ছে, ওটাকে বলা হয় কি যুক্ত যোগান। ওটার দাম, ওই যে যুক্ত যোগান, ওটার দাম বাড়া বা কমার উপর নির্ভরশীল না। তাহলে কি যুক্ত যোগান জিনিসটা কি বুঝতে পারলাম। তারপর তারপর কি বাজারের বিভিন্নতা। আর বাজারের বিভিন্নতা হচ্ছে যে কোনো দ্রব্যের দাম কোনো দ্রব্যের দাম যদি একটা হয়, চাহিদা একটু বেশি, কোনো দ্রব্যের দাম যদি একটু বেশি হয় তাহলে কি হবে, চাহিদা বেশি হবে। আর কোনো দ্রব্যের দাম যদি কম হয়, যেমন এমন ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, চিনি এবং গুড় যদি আমরা বিবেচনা করে থাকি, চিনি এবং গুড় যদি বিবেচনা করে থাকি, তাহলে কি চিনির বাজার, বাজার বলতে আমরা ওই যে যেই বাজার থেকে দ্রব্য বিক্রয় করি ওই বাজার না, বাজার বলতে উৎপাদনের যে মূল কেন্দ্র, উৎপাদনকারীদেরকে বোঝানো হচ্ছে, বা উৎপাদনকারীদের উৎপাদন ব্যবস্থাকে বোঝানো হচ্ছে। তো বাজারের বিভিন্নতা, যে বাজারে বিক্রয়ের পরিমাণ বেশি সেই বাজারে দ্রব্যের যোগান বেশি। যেমন চিনির বাজারে চিনি যদি বেশি বিক্রিত হয় তাহলে চিনির যোগান কি হবে, বেশি বাড়বে। আবার গুড়ের বিক্রয়টা যদি কম হয় তাহলে গুড়ের যোগান কম হবে। তাহলে এই যে বিক্রয়ের জন্য যে ভিন্নতা, এটাই হচ্ছে বাজারের ভিন্নতা। বিক্রয়ের পরিমাণের ক্ষেত্রে যে ভিন্নতা, এটাই হচ্ছে বাজারের ভিন্নতা। আমরা এই মুদির দোকানদারের বাজার সেটাও আমরা বুঝাচ্ছি না। সেই ক্ষেত্রে যেই চিনির বাজারে যদি চিনির দাম যদি বাড়ে তাহলে যোগানের দাম বাড়ে, চিনির চিনির দাম যদি কমে তাহলে যোগানের দাম করে। এটা হচ্ছে কি চিনির বাজারে দাম বাড়লে চিনির যোগান বাড়বে, চিনির বাজারে দাম কমলে চিনির যোগান কমবে। এটাই হচ্ছে বাজারের ভিন্নতা, এই বিষয়টাকেই বোঝানো হচ্ছে। তো মোটামুটি আমরা যে যোগান বিধি, বা যোগান বিধি না, যোগানের নির্ধারক সমূহ নিয়ে আলোচনা করলাম। তো যোগানের উপর আরেকটা লেকচার দিলেই শেষ হয়ে যাবে যোগান সম্পর্কিত আলোচনা, যে যোগান বিধির ব্যতিক্রম। এই বিষয়টা আলোচনা করলে যোগান সম্পর্কে আলোচনা শেষ, তারপর বাজার ভারসাম্য, এবং নেক্সটে এই যে ইলাস্ট্রিসিটি বা স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করবো। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।